দর্শক আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, দেখার আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স এই অনুষ্ঠানটি। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা আলোচনা করতে চাই রাজনীতির সহযোগী শক্তি এই শিরোনামে। বাংলাদেশের রাজনীতি মোটা দাগে দুটি ভাগে বিভক্ত, দুটি দল এখানে লিড করে, আওয়ামী লীগ বা বিএনপি, এবং তার সঙ্গে তাদের মনা বা সেই মতের সঙ্গে আছে বা পথের সঙ্গে আছে এরকম অনেকগুলো দল তাদের সঙ্গে যুক্ত থাকে, এবং সে সমস্ত দলগুলোতেও অনেক বর্ষিয়ান বাংলাদেশের রাজনীতিতে অনেক ধরনের অবদান রাখা রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকেন। তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই আসলে সহযোগী শক্তি কতটুকু মূল দলকে সহযোগিতা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জনগণের কথাটি মূল দলের কাছে পৌঁছাতে পারে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক আপনারা আছেন, আমরা আপনাদের কথাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, সেইভাবে আলোচনা শুরু করতে চাই। প্রথমে মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনাটি আসলে এইভাবে যদি শুরু করি আমরা, আপনি ব্যক্তি মাহমুদুর রহমান মান্না অনেক বড় একজন রাজনীতিবিদ, ততটুকু আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, গণমাধ্যমের জায়গা থেকে আপনার সারা দেশে অনেক ধরনের ফলোয়ার আছে, মানুষ আপনাকে পছন্দ করে, আপনি সত্য কথা বলেন, এটিও মানুষ গ্রহণ করে। তো সেই জায়গায় আপনি যে জোটের সঙ্গে আছেন, সেই জোটে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন? আপনার দল, আপনার মত, আপনার পথকে সেই জায়গায় কতটুকু পৌঁছতে পেরেছেন? থ্যাংক ইউ। মানে খুবই ব্যতিক্রম টাইপের একটা অনুষ্ঠান হচ্ছে, তো আমি মনে করি যে কথাবার্তা খুব মন খুলে বলা উচিত। বিকজ জোটের সহযোগী তো যতগুলো আছে সব মিলে একটা সহযোগী হয়, কিন্তু বিএনপির সাথে আমাদের কোনো জোট নেই। তাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলনের একটা প্রক্রিয়া আছে। এরকম হয়, কেউ বলেন যে 41টা দল মিলে একটা যুগপৎ আন্দোলন হচ্ছে, কেউ এটাকে 62-63ও বলেন। এই সবগুলো দলের যদি নাম বলতে পারেন, সব দলের নামও বলতে পারবো না। তো এদের পরস্পরের মধ্যে সম্পর্ক কেমন, এরকম যদি বলেন, ঈদেরও বেশ কয়েকদিন আগে কয়েকটা অনুষ্ঠান করেছি আমি। যেমন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেটার একটা অনুষ্ঠান করেছি। তারপরে বাজেটের উপর একটা পর্যালোচনা করেছি, এটা দর্শক হয়তো দেখে থাকবেন। এই জায়গাগুলোতে আমরা সব পার্টিকে ডেকেছি যারা এই যুগপৎ আন্দোলনে আমাদের সাথে আছে। একটা টপিক বলেছি, এই বাজেটটা কেমন মনে করছেন, বা আমরা কল্যাণ রাজনীতিতে বিশ্বাস করি, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আপনাদের মত কি, তারা বলছেন। প্রায় সবাই ফর্মাল মিটিং যখন হচ্ছে, ফর্মাল কথা বলা হচ্ছে, সবাই আপনাকে সমর্থন করছে, ভালো বলছে, ডিফারেন্সটা আনছে না সামনে। এমনি জোটের জন্য হয় যে সবাই ডিফারেন্সটা আনেন না, কিন্তু দুটো পার্টি যদি থাকে, 200 পার্টি যদি থাকে, তাহলে 200 রকম মত থাকবেই, 200 রকম পয়েন্ট আছে যেখানে ডিফারেন্স আছে। এই জন্য পরিপূর্ণ অর্থে সহযোগী শক্তি বলাও খুব মুশকিল। যেমন বিএনপি আমাদের এই জোট বা যুগপথতার প্রধান শক্তি, তাদের সাথে আমরা কমননেস আছে আমাদের প্রোগ্রামের মানে ধরেন ফিজিক্যাল প্রবলেম যেটা আন্দোলন করছি তাতে আছে। আবার এটাও আছে যে আমাদের পারস্পরিক সম্পর্ক, বহুদিনের মেলামেশা ইত্যাদির মধ্যে দিয়ে একভাবে সেটা আছে, যে ব্যক্তিগত পারস্পরিক সম্পর্কটাও আমাদের আছে। কিন্তু এরকমও আছে বহু জায়গাতে একটা কর্মসূচি বিএনপি করছে, সেটা আন্দোলনই কর্মসূচি, আমরা করছি না, অথবা আমরা একটা কর্মসূচি করছি যেটা তারা করছে না বা অন্যান্য পার্টি করছে না, এরকম আছে। একটা ছোট্ট বিষয় জানতে চাই আমরা, ধরুন গণমাধ্যম তো আসলে একটি আলোচনা হওয়ার পরে ব্রিফিংয়ে আমরা জানতে পারি যে মান্না ভাই বলেছেন যে আমরা বৈঠক করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, একটা গণমাধ্যমের জিস্ট আমরা পাই। আপনারা যখন বৈঠক করেন, ধরেন বিএনপির সঙ্গে আরও দল, আপনারা যখন যান, আপনারা কি ডিবেট করেন? আপনাদের কি ভিন্ন মত হয়? জয়লাভ করে আসলে কারা? মানে ব্যাপারটা এরকমই যে সংখ্যাগরিষ্ঠ মতে জয়লাভ করলো, এইটা ডিপেন্ড করে না। যখন পার্টি টু পার্টি আলোচনা হচ্ছে, যেমন আমাদের গণতন্ত্র মঞ্চে আছে 6টা দল, আমরা নিজেরাও যখন বসি, যেহেতু মেজরিটি মাইনরিটি বেসিসে কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমার একটা পার্টি, সেই পার্টি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার পার্টিস, কিন্তু আমাদের পারস্পরিক কোন কোন জায়গায় মেলে তার ভিত্তিতে যাচ্ছি, যেটা মিল ছেড়ে সেটা ছেড়ে দিচ্ছি। সেখানে এমন না যে আছে 4টা দল একরকম বলছে, 2টা দল কম আছে, আপনাদের মানতে হবে, তারা পরিশু করতে পারি কেউ যদি এটা বোঝানো যায়। ঠিক একইভাবে ধরেন যখন আমরা বিএনপির সাথে বৈঠক করছি, তাদের লিয়াজো কমিটির মতো আছে, লিয়াজো কমিটিতে হয়তো বিএনপি থেকে 4 জন আছেন, আমাদের এইখানে 6টা দলের 6 জন আছেন বা কখনো 12 জন আছেন। এখানেও মেজরিটি মাইনরিটি নাই, এটা নির্ভর করছে সমঝোতা কতখানি গড়ে ওঠে তার ভিত্তিতেই। আমি এর আগেও যখন শহীদ ভাইরা ক্ষমতায় ছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল,
তখন আপনার 15 দল 7 দল একসাথে হয়েছিল, পরে জোট ভেঙেছিল, 15 ভেঙে 8-7 হয়েছিল, 8-7-5 দল হয়েছিল। এখানে ওই যে মানে 2+2 করবেন তা সেরকম করে কিছু হতো না। আপনার কাছে একটু পরে আমি আবারও আসি, শেখ শহীদুল ইসলামের কাছে আসতে চাই। মোটামুটি একই প্রশ্ন করব প্রথম প্রশ্ন হিসাবে। আপনার ব্যক্তিত্ব, আপনার দল, আপনার রাজনৈতিক অবস্থান সেটি একটু অন্য জায়গায়, আবার তার পাশাপাশি আপনি একটি জোটের সঙ্গে বা এক ধরনের মতের সঙ্গে আপনারা একমত হয়ে আছেন পলিটিক্সের নানা রকম যোগ বিয়োগের কারণে। আসলে সেখানে কতটুকু গুরুত্বপূর্ণ জাতীয় পার্টি জেপি? আমি মনে করি যে এই যে আদর্শিক যে রাজনীতি, সেই রাজনীতির যখন জোটবদ্ধ হয়, সেই জোটবদ্ধতার মধ্য দিয়ে আদর্শিক রাজনীতিকে বেগবান করা হয়। এবং এই যে রাজনীতিকে বেগবান করার প্রচেষ্টায় কিন্তু জোট গঠনের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগ যে তার শক্তি, সেই শক্তি দিয়ে ক্ষমতায় আসার জন্য তার কাউকে কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও তারা কেন জোটবদ্ধ? আমার মনে আছে, আপনি যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখেন, পশ্চিমবঙ্গে যখন কমরেড জ্যোতি বসু বাম ফ্রন্ট সরকারের নেতৃত্ব দিতেন, তখন কিন্তু সিপিআইএমেরই যথেষ্ট সংখ্যক এমএলএ ছিল, যার বদৌলতে তিনি ওখানের মুখ্যমন্ত্রী থাকতে পারতেন পশ্চিমবঙ্গের। কিন্তু উনি জোট রাজনীতি করতেন। ওনার জোটের মধ্যে ফরওয়ার্ড ব্লক ছিল, আরএসপি ছিল, তারপরে সিপিআই ছিল, এদেরকে নিয়ে জোটবদ্ধভাবে রাজনীতি করতেন। কারণ জোটবদ্ধভাবে রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো যে একই আদর্শ অথবা সম আদর্শে অনুপ্রাণিত যেসব রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদেরকে একটা ছাতার নিচে নিয়ে আসা। এই ক্ষেত্রে ওই যেটা মাহমুদুর রহমান মান্নাও বলেছেন, 2+2 দিয়ে 4 হয়, সেজন্য কিন্তু এটা করা হয় না। এটা করা হয় একটা ইনারশিয়া ক্রিয়েট করার জন্য, যেখানে অনেক সময় 2+1 5-এ দাঁড়ায়। যখন একটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দল হতে পারে, তারা ঐক্যবদ্ধ হয়, তখন জনমনে এর একটা প্রতিফলন ঘটে। এই অঙ্কটাকে প্রতিফলন ঘটায়? অঙ্কটা প্রতিফলন ঘটায় না, প্রতিফলন ঘটায় এই জন্য যে এই যে রাজনীতির সঙ্গে তারা একা নয়, তাদের সঙ্গে আরো দল আছে। এটা একটা হলো ইতিবাচক দিক। এখানে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো যে আমাদের এই দেশে কেবল নয়, এখন আমরা ক্রমান্বয়ে দেখছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা অন্যান্য জায়গায়ও কিন্তু এই জোটবদ্ধভাবে রাজনীতি করার, সরকার গঠন করার প্রবণতা বাড়ছে। এবং এই বাড়ার পেছনে মূল কারণই হলো এটা যে সকলে মিলে যারা সম আদর্শে বা সমচিন্তায় বা একটা ন্যূনতম কর্মসূচিতে বিশ্বাস করে, তাদেরকে সকলে মিলে একসঙ্গে চলা। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকটা শুনতে চাই। ভালো দিক তো আমরা জানি বা জানেন। খারাপ দিক হলো যে ধরেন যেসব কথা আমরা যদি সত্যিকারের বিরোধী দল হতাম, তাহলে যেসব সমালোচনা সরকারের আমরা করতে পারতাম, এই জোটে থাকার জন্য আমরা সেই সমালোচনাগুলো করতে পারি না। আচ্ছা। দ্বিতীয়ত হলো যে আমরা এই বড় দলগুলো, তাদের অনেক সময় তাদের যে বক্তব্য, তাদের যে কর্মসূচি, এগুলো অনিচ্ছা সত্ত্বেও ছোট দলগুলিকে পালন করতে হয়। এটা। তৃতীয়ত হলো যে এই বড় দলগুলোর নেতৃত্বের মধ্যে সকলে কিন্তু একই চিন্তা সম্পন্ন নয়। তাদের মধ্যে অনেকে আছেন যারা জোট চান না, তাদের মধ্যে অনেকে মনে করেন যে এদের দলের লোকজন কম, এদেরকে সাথে রেখে লাভটা কি, ইত্যাদি এ ধরনের কিন্তু মনে পড়ে আসে। ওই না, নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব থেকে আসে না, এগুলো আসে যারা প্রতিযোগী না, নিচের দিকে যারা রাজনীতি করেন তাদের ওখান থেকে। এখন এই সব ক্ষেত্রে তাদের এই যে বড় ভাই সুলভ মনোভাব, এই বড় ভাই সুলভ মনোভাব কিন্তু ছোট ভাইদের জন্য খুব আরামদায়ক সর্বক্ষেত্রে নয়।
আচ্ছা, একটু মাহমুদুর রহমান মান্নার কাছে আসতে চাই। এই সংক্রান্ত বিষয় নিয়ে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। আপনি তো রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজনীতি নিয়ে আসলে আপনার অনেক জানাশোনাও আছে। যদি একটু বলি ব্যাপারটা এরকম যে কখন আসলে সহযোগী শক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়? আমরা যখন দেখি যে 14 দল, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বাকি দলগুলো একটু ক্ষোভ বিক্ষোভের মধ্যে আছে, অনেকে বলে ডাকে না, অনেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। বাট আপনারা তো রাজপথে আছেন, আন্দোলনের মধ্যে আছেন, এই সময় কি বেশি গুরুত্ব পায় নাকি ক্ষমতায় গেলে গুরুত্ব পায়? সবচেয়ে বেশি গুরুত্ব পায় ক্ষমতায় যাওয়ার যখন একটা প্রতিযোগিতা লাগে। এই যে ধরেন ইন্ডিয়ান ইলেকশনের পরেই দেখলেন এনডিএ, বিশেষ করে বিজেপি সিঙ্গুলার মেজরিটি পেল না। জি, এখন নীতিশ কুমার বলেন আর নাইডু বাবু বলেন, দুজন এমন ইম্পর্টেন্ট যে তাদের ছাড়া গভর্নমেন্ট করাই যাবে না। বাংলাদেশে এরকম হয়েছে, শেখ হাসিনা সরকারই করতে পারছেন না, অতএব এক দলের একজন মাত্র এমপি হয়েছেন, তাকে একটা মন্ত্রী, পূর্ণমন্ত্রী দিয়েও সরকারে গেছেন। ওইখানে যে ইম্পর্টেন্সটা পাচ্ছেন, বাকি সময় আন্দোলনের বিষয়টা যখন চলে তখন হয় কি, এমনিতে আমাদের দেশে আমি একটা সমালোচনাই করবো যে বড় বড় দলগুলো বড় হয়েছে, সেটা হলো কলে বলে, কিন্তু তার চরিত্রে, তার পদ্ধতিতে, তার বিকাশের প্রক্রিয়ায় তারা বড় হয়নি। ফলে একটা ক্রিটিক্যাল ডিসিশন নেবার সময় তারা সবগুলোকে স্পর্শ করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে না। নিজের দলের মধ্যে অনেক কিছু অনিষ্পন্ন বিষয় থাকে, তো বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হয় এবং তখন অলমোস্ট কোনো টাইমই থাকে না। যেমন আমাদের নিজেদের অভিজ্ঞতা এরকম হয়েছে, ধরেন আমরা ঘোষণা করলাম আজকে ঘোষণা করলাম 7 দিন পর একটা ডেট, ওই দিন আমরা এই কর্মসূচি বা এই উপলক্ষে একটা কর্মসূচি ঘোষণা করব। কি ঘোষণা করব ঠিক হয়নি, এই 6 দিন ধরে এটা কিছু করাও যায়নি। 7 দিনে আমরা যখন সভা করতেছি তার 1 ঘন্টা আগেও বলতে পারছি যে কি হবে। তবে এইটা আমি বলছি যে এইটা যে বড় দল যারা আছে তারাও যে বলতে পারছে তা কিন্তু না, হয়তো এরকম আছে, কারণ বড় দলগুলো প্রায় সবারই ক্ষেত্রে এক ব্যক্তির উপরে নির্ভরশীল থাকে দল। উনি যখন বললেন তখন সেটা সিদ্ধান্ত, সেইটা ওনারা ট্রান্সমিট করলেন। আমরা হয়তো মঞ্চে দাঁড়িয়েছি, বক্তৃতা করব, কিন্তু ভাই কি বলবো, লক্ষ্যটা কি, টার্গেট কি, আমরা কি করতে যাচ্ছি, তখনই জানি। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পরে এসে বাকি আলোচনা করি। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই আলোচনায় প্রথমবারের মতো বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স। ফিরে আসছি বিরতির পরে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আপনারা দেখছেন ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স। কথা বলছিলাম রাজনীতি সহযোগী শক্তি নিয়ে। আমরা আসলে গণমাধ্যমের যে সমস্ত তথ্যগুলো পাই তার বাইরের তথ্যগুলো জানার চেষ্টা করছি, এবং সে চেষ্টায় আমি এখন শেখ শহীদুল ইসলামের কাছে আসতে চাই এই প্রসঙ্গগুলো নিয়ে। আপনারা কি আসলে প্রিয়জন নাকি প্রয়োজন? কথাটা কিন্তু দুটি। যখন আমরা কোনো রাজনৈতিক শক্তি তার ছোট ছোট সহযোগী খুঁজে, তারা কিন্তু প্রিয়জনদের মধ্য থেকেই খোঁজে। আচ্ছা, এবং তাদের প্রয়োজন বলেই কিন্তু খোঁজে। সুতরাং এইটা আমরা বলতে পারি যে এটা প্রয়োজন যেমন তেমনি প্রিয়জনও। আর একটা জিনিস হলো যে আমাদের দেশে এটা অদ্ভুত রাজনীতিতে বিরাজমান একটা সিনড্রোম আছে, একটা পরিস্থিতি আছে যে আমাদের দেশের রাজনীতিতে আমরা যারা একারা পথ চলতে চাই, মানুষ তখন তাদেরকে মনে করে যে এরা নিঃসঙ্গ। কিন্তু যেটা আমরা জানি যে এদেশে কিন্তু বৃহৎ রাজনৈতিক দল দুটো, এবং সেই বৃহৎ রাজনৈতিক দল দুটো তারা তাদের সহযোগীদের যখন পছন্দ করে, এইটা কিন্তু সব ক্ষেত্রে আদর্শ দেখে পছন্দ করে তা নয়, একজন আরেকজনের বিরোধিতা করছে। সুতরাং সকল বিরোধীদের আমি এক পক্ষ, ব্যাপারটা অনেকটা এরকমেরও হয়। যেমন যেটা এই যে বিএনপির যে সমমনা যারা মিলে জোট বা মিলে আন্দোলন করছে, এখানে 3 ধরনের ব্যক্তিত্বরা আছে। একটা আছে যেটা বিএনপির মূল রাজনৈতিক কাঠামো, এবং সেখানেও অনেকগুলো বিভক্তি আছে। দ্বিতীয়ত হলো এই যে বাম গণতান্ত্রিক মঞ্চ বা এই ধরনের যারা প্রগতিশীল শক্তি, কিন্তু যারা এই সরকারের কর্মকাণ্ডকে পছন্দ করতে পারছে না, তারা একসঙ্গে হয়েছে। ওই যে একই অবজেক্টিভ, যে এই সরকারকে পছন্দ করে না, সেজন্য এক হওয়া।
আবার এর মধ্যে উগ্র ডানপন্থী শক্তিও আছে, যারা মনে করে যে এদেশে একটা ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত, এবং যেটা আওয়ামী লীগ জন্য তারা করতে পারছে না, অতএব আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের সঙ্গে ঐক্যমত হোক বা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করি। মূলত বিষয়টা কিন্তু আদর্শিক ভিত্তিতে এই সব জোটের ঐক্য গড়ে ওঠে নাই। এইসব জোটের লক্ষ্য উদ্দেশ্য এক হলেই তারা মনে হয় না, তাও হয় নাই। আচ্ছা, এখানে গড়ে উঠেছে মূলত প্রয়োজনে, ওই যে আপনি যে কথাটা দিয়ে শুরু, এবং এই প্রয়োজনের সময় স্বাভাবিকভাবে যখন একজন একটা গোষ্ঠীকে বা একটা দলকে মনে করা হচ্ছে যে এরা তাদের জন্য ক্ষতিকর, তো এই যে একজন মানে একটি গোষ্ঠী বা একটি দলকে প্রতিহত করার জন্য তার বিরোধী যে সব শক্তি তারা ঐক্যমতে বসছে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এই যে ছোট দলগুলো, যাদেরকে ছোট দল বলা হয়, তাদের নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, তা না হইলে কিন্তু বড় দলগুলো এদেরকে গ্রহণ করতো না। ছোট্ট সম্পূরক প্রশ্ন, আসলে 14 দল, এটা নিয়ে আমরা নানা রকম রিপোর্ট করতে যে দেখি যে ক্ষোভ বিক্ষোভের জায়গা থাকে, মতের মিল হয় না, কিন্তু একসময় তারা তো খুব একসঙ্গে ছিলেন, এবং যখন ক্ষমতায় আসার আগে, যখন মহাজোট হলো, মানে বিশেষ করে 8 সালের আগে এবং পরের যে বাস্তবতাটি, এখন কি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না ছোট দলগুলোকে, নাকি গুরুত্ব আছে? অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে এটা গুরুত্বটা নির্ভর করে যে কোন রাজনৈতিক দল কি ভূমিকা রাখছে। আচ্ছা, আমাদের এই রাজনীতিতে 14 দলীয় জোটে আমরা দেখি যে আওয়ামী লীগের অভ্যন্তরেই একটি গোষ্ঠী আছেন যারা মনে করেন যে 14 দল থাকা উচিত না, বা 14 দলীয় কোনো জোট থাকা উচিত না, এটা কোনো প্রয়োজন নেই, এরকমের আওয়ামী লীগের অভ্যন্তরেই আছে। এবং আওয়ামী লীগের অভ্যন্তরেই একটা স্রোত না, কিন্তু অনেকগুলো স্রোত, তারা মিলিত হয় এক জায়গায় যে। অতএব নানান ধরনের বিষয় রয়েছে, এবং আমার যেটা ধারণা, আমি এটা সুস্পষ্টভাবে আজকেও বলতে পারি যে এই বড় দলগুলোর ছোট দলগুলোকে প্রয়োজন আছে, এবং এখানে ছোট দলগুলোরও বড় দলগুলোর সঙ্গে থেকে দেশবাসীকে একটা বৃহত্তর প্ল্যাটফর্মে বা বৃহত্তর একটা ক্যানভাসে তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করতে পারছে। এজন্য বড় দলগুলোর কাছে ছোট দলগুলোর কৃতজ্ঞতাও আছে। আচ্ছা, এমন একে অন্যের জন্য আসলে পরিপূরক হয়ে উঠছে ব্যাপারটা, অনেকটা তাই। আমি একটু মান্না ভাইয়ের কাছে আসতে চাই। মান্না ভাই, আমি যদি সুজল ভাইয়ের কথাটা ধরি একটু আগাই, যে উদ্দেশ্য বা লক্ষ্য এক, এবং যে কারণে অনেক মত এবং পথের মানুষ এক হয়ে জোটবদ্ধ হয় বা আন্দোলন করে, তো সেই জায়গায় ধরেন স্বাধীনতার একেবারেই বিরুদ্ধ শক্তি, আপনারা প্রগতিশীল মানুষ, একসাথে বসলেই আলোচনাটা কেমন হয় আসলে? অনেস্টলি বলি, আমি স্বাধীনতার বিরোধীদের সাথে বসেছি, এরকম কোনো অভিযোগ কারোর কাছ থেকে এখনো শুনিনি, এখনো বসি না। যেমন ধরেন কেউ যদি এরকম বলতে চাই বিএনপি স্বাধীনতার বিরোধী শক্তি, আমি তো তার সাথে আবার একমত নই। মানে এখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ যদি বলেন, সেটা একদম সম্পূর্ণ, ওটা একটা বিশাল মাপের বিতর্ক। আচ্ছা, কারণ স্বাধীনতার যে মূল স্পিরিট, সেই জায়গাতে আমি মনে করি আওয়ামী লীগ নাই এখন, আর বিএনপি ওই স্পিরিট নিয়ে যাত্রা করে নেই। আমি ব্যক্তিগতভাবে আমার দল এবং আমার জোটে যারা আছে প্রায় সবাই বলছি, বিকজ একদম সার্চ করে কথা বলছি আমি একটা সেকুলার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমি মনে করি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, মানুষের তো ধর্ম থাকবে, ব্যক্তির ধর্ম থাকবে। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে কোনো বাজ বিচার আলাদা আলাদা ভেদাভেদ করবে না। তো এটার মধ্যে কারো কোনো বিতর্ক থাকার কথা না, কিন্তু তারপরে কেউ হয়তো এটা বিতর্ক তুলবে, এরকম আছে। আবার কোনো দল বলবে আমরা একেবারেই ধর্মনিরপেক্ষ, কিন্তু দেখা যাবে ভিন্ন ধর্মের লোকের উপরে ক্ষমতায় থাকলে তার যা যা সুবিধা নেওয়া দরকার তার ঘাড় ধরে তার সম্পত্তি লিখে নেবে, কী করবে, সবই হতে পারে, সেগুলো করছে। এইটা যদি আপনি বলেন যে ব্রডলি কোনো আদর্শের ভিত্তিতে যদি এক হয়, তাহলে তা আলাদা থাকা দরকার, এক পার্টি হবে। কিন্তু হ্যাঁ, যদি বলেন আপত্তিক লক্ষ্য এক, জি, আপত্তিক মানে কি, এখন আমার কাছে লক্ষ্য হচ্ছে, আমি মনে করি যারা ক্ষমতায় আছেন তারা গণতন্ত্রের বিপক্ষের শক্তি হয়ে গেছে।
যারা ক্ষমতায় আছেন তারা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন, বহু কিছু আছে এরকম। এদেরকে রিপ্লেস করা দরকার। সেই জায়গাতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, তারা ভোট করবে এবং সেই ভোটে মানুষ আবার নতুন করে নির্ধারণ করুক, কারণ কোনো ভোট গত 3টার ভয় নেই আমি মনে করি। এরকম যারা যারা মনে করে তার মধ্যে কারো কারো বিবেচনায় একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু এইটা মনে করে যে না, এই সরকার চাই না, আর এই এক হয়েছে, এই সরকার চলে যাবার পরে যেই মানুষগুলো একসাথে থাকবো তারাও কিন্তু থাকতে পারি। কিন্তু আমরা তারপরেও যেমন বিএনপি সহ আমরা যারা আছি গণতন্ত্র মঞ্চে, আমরা চিন্তা করেছি যে সরকার পরিবর্তন নয়, কেবল আমরা রাষ্ট্র ব্যবস্থারও সংস্কার করতে চাই। অতএব 31 দফা একটা কর্মসূচি করেছি এবং সেই কর্মসূচিতে বিএনপি অ্যাগ্রি করেছে, আমরা এটার ইনিশিয়েটর ছিলাম। এখন আমরা যেই প্রস্তাব দিয়েছি তাই তারা মেনেছে তা কিন্তু না, ওর মধ্যেও কিছু কিছু আছে এই ধারণা মানিনি, এটা মানিনি না, যুক্তি, বার্গেন না, যুক্তি। মানে ধরেন কথার কথা বলি, আর্টিকেল 70 থাকা উচিত তা গণতন্ত্রের জন্য। আবার কেউ মনে করছেন আর্টিকেল 70 তো ছিল না, তবু ইন্ট্রোডিউস করা হয়েছে। কেন করা হয়েছে? কোনো একটা এক্সিজেন্সি হয়েছিল, বাস্তব প্রয়োজন হয়েছিল, ওইটা বিবেচনা করতে হবে, অতএব এটা বলার দরকার নেই। ঠিক একইভাবে ধরেন বিচার ব্যবস্থার কিংবা মিডিয়ার স্বায়ত্তশাসন কদ্দূর দেওয়া যেতে পারে, কদ্দূর দেওয়া যাবে না, বা কি করলে কি সমস্যা হতে পারে, এই জায়গাগুলোর ডিফারেন্সে আমাদের ক্ষেত্রে এইটা হয়েছে। বাকি দর কষাকষির কোনো বিষয়ে আমাদের এই আলোচনার সময় হয়নি। আমি একইভাবে বলি, অতীতেও যখন হয়েছে, ইভেন ধরেন আপনি যদি ওই যুক্ত ফ্রন্টের 21 দফা দেখেন, সেইখানে তো বিস্তারিত আলোচনার পরে সেটা ঠিক হয়েছে। আর এখানে শহীদ ভাই আছেন, উনি তো আমারও নেতা। মানে ছাত্ররা যখন 11 দফার আন্দোলন করেছে তখন বড় প্রশ্ন চলে ছিল 6 দফা একটা দল বা একটা গ্রুপ মানবে না, 6 দফা হবে না। তখন একটা দফার মধ্যে ক খ করে 6 দফা পুরোটা লেখা হয়েছে, তাতে সবাই রাজি হয়েছেন, হ্যাঁ ঠিক আছে তাহলে চলবে। তো এইটাই হচ্ছে যে একটা সমঝোতা করা, যে সমঝোতার ভিত্তিতে একসাথে লড়তে পারি। এক এক সময় এক এক ফরম্যাট হতে পারে। ইন্ডিয়াতে যখন আপনার ভারত ইন্ডিয়া জোট যেটা করেছে, তাদের মধ্যে দেখেছেন যে অনেক দল কিন্তু জোটে নাই। মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা কেন্দ্রে আছি কিন্তু পশ্চিমবাংলায় কোনো জোট নাই। তো এরকমও তো হয়েছে। মানে এটাও আপনার নিজের প্রয়োজনে যেরকম করে সাজানো যায়, বাংলাদেশেও এরকমই হয়েছে অতীতে, আমি মনে করি এখন হচ্ছে, ভবিষ্যতে এরকমই হবে। জি, আমরা আরেকটা বিরতি নিই। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা শেষ বিরতি নিচ্ছি। শেষ বিরতির পরে ফিরে এসে এই আলোচনার বাকি অংশ করতে চাই আপনাদের সঙ্গে নিয়ে। দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স। কথা বলছিলাম রাজনীতির সহযোগী শক্তি নিয়ে। আলোচনার শেষ ভাগে আমরা আছি এই মুহূর্তে। শেষ ভাগে আমরা কথা বলতে চাই যে যে জোটের সঙ্গে আছেন সেই জোটকে তারা কিভাবে মূল্যায়ন করেন। অনেক ক্ষেত্রে ফ্লোর ক্রস করা যায় না, যে কারণে সমালোচনা অনেক মুক্ত মঞ্চে করা যায় না, কিন্তু অভ্যন্তরীণ সমালোচনা হয়, আলোচনা সেই জায়গাটাতে হয়। শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগ যদি আমরা বলি বড় একটি আমব্রেলা, সেই আমব্রেলার নিচে একটা পক্ষ আছে। তো আপনি আপনার কথার মধ্যে অল্প অল্প বলেছিলেন যে আসলে সব সমালোচনা করার সুযোগ আমাদের তৈরি হয় না। কি কি বিষয় নিয়ে আসলে আপনাদের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ থাকে? না, আমাদের প্রকৃতপক্ষে আমরা আমাদের 14 দলীয় জোটে আমি যেটা মনে করি যে আমাদের অনেকেরই ক্ষোভ, দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা ইত্যাদি আছে, যেটা আমাদের এই জাতীয় পার্টি জেপির মধ্যে নেই। আমরা মনে করি যে আমরা বহুদিন ক্ষমতায় ছিলাম, এই জাতীয় পার্টি জেপি, এবং আমাদের এই ক্ষমতায় যে ক্ষমতার পাশে থেকে কিছু একটা প্রাপ্তির জন্য চেষ্টা করা, এজন্য আমরা কিন্তু এই জোটভুক্ত হইনি। সুতরাং আমরা যেটা সমালোচনা করতে পারি সেজন্য, যেমন আমরা মনে করি যে এই সরকারের কতগুলো ক্ষেত্রে ব্যর্থতা আছে, আমরা সে কথা বলি যে অর্থনৈতিক সেক্টরে তারা যে ডিসিপ্লিন আনা প্রয়োজন ছিল সেটা আনা হয় নাই। এই বাজেট নিয়ে আমরা কথা বলেছি যে এই বাজেট জনগণের আশাকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতা নিয়েছে সেটা পূরণ করার ক্ষেত্রে খুব সহায়ক হবে না। এজন্য হবে না যে বাজেটে অর্থনৈতিক খাত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব থাকা উচিত ছিল, দুর্নীতি দূর করার জন্য যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়ে থাকে সেগুলো, এবং আমাদের সম্পদ লুণ্ঠিত হচ্ছে বা দেশের বাইরে পাচার হচ্ছে, সেজন্য সেগুলো প্রতিরোধের জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা থাকা উচিত এই বাজেটে নেই। আমরা কিন্তু এই কথাগুলো বলেছি, এবং একই সঙ্গে আমরা এটাও বলেছি যে আমাদের বাজেট যেন জনকল্যাণমুখী হয়,
এবং এই বাজেটের অর্থ যেন জনগণের অর্থ এটা যেন লুটপাট না হয়, এটা যেন লুণ্ঠিত না হয় কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দ্বারা। আমরা এটাও বলি যে মানুষে যে আয়ের বৈষম্য এটা বেড়ে চলেছে, এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আমরা এটাও বলি যে মুদ্রাস্ফীতি জনগণকে কষ্ট দিচ্ছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সরকারের ভালো কাজের ক্রেডিট আপনারা নেবেন, খারাপ কাজের দায় কি আপনারা নেবেন না? আমরা খারাপ কাজ ভালো কাজের প্রশ্ন নাই এখানে। এটা প্রশ্ন হলো দেশ এবং জাতির স্বার্থকে দল বলেন, গোষ্ঠী বলেন, জোট বলেন, তার উপরে স্থান দেওয়া, এবং এটাই আমরা করার চেষ্টা করি। এবং এখানে আমরা মনে করি যে এই সব গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা সরকারকে সাহায্য করি টু কারেক্ট দেয়ার পজিশন, তাদের নিজেদের সংশোধিত হওয়ার একটা সুযোগের সৃষ্টি করে দেই, এবং আমরা তাদেরকে যে তাদের ভুলগুলো সেগুলো দেখিয়ে দিয়ে তাদের উপকারী বরং করি, আমরা তাদের ক্ষতি বা। ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, ধরেন আওয়ামী লীগের যে সমস্ত সহযোগী সংগঠনগুলা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে তারা যেভাবে আসলে উপকৃত হয় নানাভাবেই, জোটের সঙ্গে থেকে জেপি বা আরো অন্য দলগুলো তারা কি উপকৃত হয় নাকি? আমরা আপনি যদি এই উপকার বলতে আর্থিক উপকারের কথা মনে করেন, আমরা সেই আর্থিক উপকারের কথা চিন্তাও করি না। দ্বিতীয়ত, আপনি যদি এই উপকারের কথা মনে করে এই কথা মনে করেন যে দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগকে সঠিক পথে চলতে সহায়তা করা, আমরা সেইটাই করি। এবং আমরা কোনো ফেভার বা কোনো অনুগ্রহ এই বড় দলের কাছ থেকে চাই না। আমরা যেটা চাই সেটা যেন জনগণের সন্তুষ্ট থাকে, জনগণের কল্যাণ হয়, জনগণের যে অভাব অনটন সেগুলো দূর হয়, জনগণের প্রত্যাশা পূরণ হয়, সেটা অর্জনে তাদেরকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। মাহমুদুর রহমান মান্নার কাছে আসি। বড় জোট, বিএনপি বড় দল এবং তার সঙ্গে অনেকগুলো মত পথ একসঙ্গে আছে, আপনাদের ভিতরে সমালোচনা হয় না, আপনাদের মধ্যে আলোচনা হয় না, বা সেই জায়গা নিয়ে আপনার কি অবস্থা, মূল্যায়ন আছে? প্রথমত ধরেন যুগপথে যতগুলো দল আছে তাদের সবার সাথে আমাদের কোনো মিথস্ক্রিয়া নাই, ইন্টারাকশন নাই। মাঝে মাঝে হয়তো দেখা হয় একটা কমন প্রোগ্রামে ওনারা কথা বলেন, আমরা কথা বলি, অথবা আমাদের কোনো প্রোগ্রামে আমরা সবাইকে ডাকি। এছাড়া যেটাকে আপনার কি বলবো ডিসকোর্স এরকম কিছু নাই, সেটা কেবল লিয়াজো কমিটি, বিএনপি একটা কমিটি করেছে লিয়াজো সবার সাথে করার জন্য, আমাদের সাথে যারা বসবেন তাদের সাথে আমরা কথা বলি। কিন্তু সেইটাকেও আপনি যদি একটা মতবাদী সংগ্রামের কেন্দ্র মনে করেন, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। এখানে একদম নেহায়তি অপারেটিভ সাইডে কথাবার্তা হয়। সেই অপারেটিভ সাইডের কথাতেও যদি কোনো বিতর্ক আসে, তাহলে আইদার আমরা তখন নিষ্পত্তি করতে পারে করি, নইলে অ্যাভয়েড করি। এটা আমি মনে করি সবাই সেরকম করে, সেইভাবে এখন পর্যন্ত চলছে। এর মধ্যে কি কোনো টানাপোড়েন হয় না? সমন্বয় আছে কিনা, টানাপোড়েন আছে কিনা? বড় আকারে কোনো টানাপোড়েন হয়নি, বড় আকারে সমন্বয় আছে তাও বলবো না। কেন নেই? যেমন ধরে প্রশ্নটা আপনি করেছিলেন শহীদ ভাইকে, ওই প্রশ্নটা টেনে নিয়ে আমি বলি, আমাদের সাথে যারা একসাথে আন্দোলন করছেন, বিশেষত বিএনপি, তাদের সম্পর্কে কোনো অনুযোগ আছে? আমি কিন্তু অভিযোগ বলছি না, অনুযোগ বলছি। কেন? ধরেন আমরা মাঝে মাঝে চিন্তা করি 15-16 বছর ধরে সরকারটা ক্ষমতায়, আমাদের বিবেচনায় কোনো জনপ্রিয়তা তার নাই, তবু আছে। তার মানে আমরা পারছি না, আমাদের ব্যর্থতা আছে। আচ্ছা, এই ব্যর্থতা আমি কি মেজর শেয়ার করব, নাকি বড় দল হিসেবে বিএনপি প্রপোর্শনেটলি যত বড় তত বেশি শেয়ার করবে? তো আমরা এরকমই মনে করি, কিন্তু এইটা নিয়ে বিএনপিকে অ্যাকিউজ করি না কোনো সময়। আমি আজকে এখানে বলছি যে এটা একেবারেই একটা একাডেমিক ডিসকাশন মনে করে করছি। সেরকম করে আমরা কোনো সময় পরামর্শ দিই। আচ্ছা, এত তারিখে এই মিটিংটা পুলিশ বাধা দিল বলে পিছিয়ে গেলেন কেন? বা এত তারিখে এই মিটিং যেখানে মনে হচ্ছে যে আমরা সরকারের পদত্যাগকে বাধ্য করবো এরকম কথা বলে করছি, অথচ যখনই পুলিশ বা ক্ষমতাসীনদের লোকজন এসে হামলা করলো তখন সব মাঠ ছেড়ে চলে গেলেন? এটা কেন? এই প্ল্যানিং ছিল না কেন? হ্যাঁ, এসব আলোচনা হয়, প্রশ্ন হয়। এটারও জবাব তারা দেন, এরকম নয় জবাব না দিয়ে না আমরা যা পারছি করছি এরকম বলে তারা তো তাদের সাথে যাওয়ার কোনো ব্যাপার না। সেই এক্সপ্লেনেশন সবই যে আমাদের কাছে গ্রহণযোগ্য সবসময় হয় তা না, কিন্তু তারপরেও আপনার কৈফিয়ত তো আপনি দেবেন, আমি তো আপনার কৈফিয়ত তৈরি করে দিতে পারবো যে এরকম করে বলেন। সেইভাবে তারা বলেন, আমরাও
বোঝার চেষ্টা করি, সেই বোঝার ক্ষেত্রে কোনো রকম বড় ঘাটতি এখন পর্যন্ত হয়নি। আবার আমি বলি, কোনো আদর্শিক লড়াইয়ের ক্ষেত্রটা তো এখানে প্রশ্ন হচ্ছে না। এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই মুক্তিযুদ্ধের চেতনা, এই সাম্প্রদায়িকতা, তারপরে আপনার অসাম্প্রদায়িকতা, না ওটা আছে সাম্প্রদায়িকতা মানে অসাম্প্রদায়িকতা, তাছাড়া হলো যে আপনার ধর্মনিরপেক্ষতা, এই ধরনের ইডিওলজিক্যাল কোয়েশ্চেনগুলো আমরা কখনো আলোচনা করিনি এখন পর্যন্ত। ওই আলোচনা যেটা যেটা হবে বলে মনে হয় না সেটা করি। একদমই শেষ প্রশ্ন, জানার খুব ইচ্ছে এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। এই সমন্বয় না থাকার কারণেই বা একসঙ্গে একই মত এবং পথের মানুষের একজোট না হওয়ার কারণেই কি এত বছর ধরে ক্ষমতায় আছে সরকার, তারা সফল হচ্ছে না? কোথাও আসলে গ্যাপটা আসলে কোথায়? না, আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় আন্দোলনটাকে যথাযথভাবে তৈরি করা, পরিচর্যা করা, তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমি এই কথাটা বলতে খুব পছন্দ করি, আপনাকে সুযোগ পেলাম বলে বলি। আমরা একটা গণ-অভ্যুত্থান করতে চাই, আর গণ-অভ্যুত্থান সম্পর্কে যদিও আমি এখন বামপন্থী রাজনীতি করি না, কিন্তু লেনিনকে আমি একজন খুবই বড় মাপের নেতা মনে করি। উনি গণ-অভ্যুত্থান সম্পর্কে বলেছেন কি পরিস্থিতিতে একটা গণ-অভ্যুত্থান হতে পারে, তারপরে গণ-অভ্যুত্থানের অপারেটিভ পার্টি কতগুলো কথা বলেছেন। এগুলো আমাদের রাজনৈতিক কর্মী সবারই শেখা উচিত, কিন্তু আমার কাছে এটা মনে হয় না যে আমরা সবাই এটা শিখে সেরকম করে, পলিটিক্স একটা আর্ট, পলিটিক্স ইভেন একটা সায়েন্সও বটে, ওই রকম করে বুঝে যে আমরা করতে পারছি সেরকম আমার মনে হয় না। আর আপনি যদি আমাকে সময় দেন, তার একটা ছোট্ট কথা বলি, এই 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতে পারি। সেটা হচ্ছে এই যে বললেন না যে এই পার্থক্য, ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকার প্রশ্ন আনলেন, যে এইখানে একটা আদর্শের প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার নিজের বিবেকের কাছে কীরকম। আমি সন্তারিক এখন আপনাকে বলতে পারবো না, আপনি ইতিহাস থেকে বা যারা শুনছে তার ইতিহাস থেকে বের করে দিতে পারবেন। একটা ঐক্যবদ্ধ নির্বাচন হয়েছিল ভারতবর্ষে, যেখানে কংগ্রেস সহ সবাই মিলে একটা সরকার গঠন করতে পারে, কিন্তু এককভাবে কোনো দল পারে না। সিপিএমের জ্যোতি বসুকে অনুরোধ করা হয়েছিল প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনি, ওনার তো খুবই বড়ই বেশ ছিল, কিন্তু ওনার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যদি এই যৌথ সরকারে যাই তাহলে আমাদের পার্টির যে প্রোগ্রাম তার সাথে এত অনেক বেশি কম্প্রোমাইজ করতে হতে পারে যাতে আমাদের কম্প্রোমাইজের কারণে মূল প্রোগ্রামটা ভেস্তে যেতে পারে। আমরা এটা করবো না, এবং উনি এটা অ্যাকসেপ্ট করেননি। আবার ধরেন ভিন্ন জিনিস আছে, জয়প্রকাশ নারায়ণ খুব কম সংখ্যক সিট পেয়েও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, মেনে নিয়েছিল বাকিরা। তো এইটা অনেক বড় মাপের একটা চিন্তা, দেশপ্রেমের চিন্তা। আমাদের দেশে এরকম এখন আমি দেখি না। শেখ রুজুল ইসলাম, একদমই শেষ সময়, 2 মিনিট সময় আপনার জন্য আছে। দেশপ্রেম, গণ অভ্যুত্থান, অনেকগুলো শব্দ এখানে এসেছে, তো আসলে আলটিমেটলি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? দেখুন, গণ অভ্যুত্থান করার জন্য যে শক্তি সামর্থ্য প্রয়োজন, কেবলমাত্র সরকারের জনসমর্থন নেই সেটাই যথেষ্ট নয়। আমার সাংগঠনিক ক্ষমতা, আমার দক্ষতা, আমার কর্মসূচি প্রণয়ন এবং সেই কর্মসূচির দিকে জনগণকে আকৃষ্ট করা, এগুলো কিন্তু অনেক বিরাট বিষয়। সেই বিষয়গুলো যদি না থাকে তাহলে কেবলমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা এবং বিরোধিতা করি বলেই একটা ঐক্য, সে ঐক্য কিন্তু কোনো কাজে আসে না। তো আমি মনে করি যে আমাদের বৃহৎ রাজনৈতিক দল বলেন এবং ক্ষুদ্র রাজনৈতিক দল বলেন, সবাইকেই ওই সক্রেটিসের সেই কথাটি মনে করিয়ে দিতে চাই, নো দাই সেলফ। হ্যাঁ, তাদের প্রত্যেককেই তাদের নিজেদেরকে চিনতে হবে, এবং স্ববিরোধিতার মধ্য দিয়ে অগ্রসর হলে সাফল্য আসবে না। ধন্যবাদ জানাচ্ছি শেখ শহীদুল ইসলাম, একই সঙ্গে মাহমুদুর রহমান মান্নাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং শেষ করছি ঈদ মোবারক বলে। আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ 24।